নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত এবং আজকের শীর্ষক আর.জি. কর মামলা কোন পথে, কি হতে চলেছে। সেই 8ই আগস্টের নৃশংস ধর্ষণ আর হত্যার ঘটনার পরে ঘটে যাওয়া অন্তত দুটো একই রকমের ধর্ষণ আর হত্যার ঘটনা তারা এসে গেছে। তাদের সেগুলো হয়েছে এবং সেগুলো তদন্ত হয়েছে, বিচারের রায় এসেছে। দুক্ষেত্রেই অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। দুটো ক্ষেত্রেই এই তদন্ত করেছিল রাজ্য পুলিশ। এসব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমরাও বলেছি। এই দুটো ঘটনার মধ্যে যা ঘটেছিল তার মধ্যে কুলতলির মহিষমারিতে সেখানেও কিন্তু পাবলিক রিয়াকশন সাংঘাতিক ছিল। মহিষমারির পুলিশ ফাঁড়ি আগুন লাগিয়ে দিয়ে ভাঙচুর করার পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা সামলিয়ে তদন্ত শুরু হয়েছিল, রায়ও এসেছে এবং তাদের দুটো ক্ষেত্রেই ফাঁসির রায় এসেছে। কিন্তু কলকাতার আর.জি. করের ওই ধর্ষণ আর হত্যার মামলা শুরু থেকেই এক রাজনৈতিক লড়াই হয়ে উঠেছিল, আর একেবারে সেই কারণেই তার বিচার এখনো চলছে। যদিও এখন মনে হচ্ছে বহু চেষ্টার পরেও অন্তত নিম্ন আদালতের রায়দান খুব বেশি দিন আটকে রাখা যাবে না। তা কাল বা পরশু বা কয়েকদিনের মধ্যেই আমাদের হাতে এসে যাবে। কিন্তু এই রায় আসা মানে ইতি প্রথম স্বর্গ সমাপ্ত। মানে এরপরে উচ্চ আদালতে যদি আপিল হয়, যা হওয়াটাই স্বাভাবিক, হবেও, তাহলেও এই তদন্ত সাক্ষ্য আর প্রমাণের ভিত্তিতে সেখানে বিচার চলবে। মানে যা যা সাক্ষ্য প্রমাণ এখানে এসেছে সেইগুলোই ওখানে নিয়ে গিয়ে আবার সেগুলোকে দেখা হবে, সেগুলো নিয়ে আবার বিভিন্ন রকমের সওয়াল ইত্যাদি চলবে। এই ক্ষেত্রে এত রকমের সাক্ষ্য প্রমাণ এসেছে, এত দিক নিয়ে আলোচনা হয়েছে যে খুব স্বাভাবিকভাবে বলা যায় যে সেই হাইকোর্টের বিচারও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে না। এবং খেয়াল করে দেখুন, বিচারের দিন যত এগিয়ে আসছে তত মরিয়া হয়ে উঠছে আমি সোমা বলছির দল। সেই প্রথম দিন থেকে অজস্র মিথ্যা ফেক নিউজ ছড়ানো হয়েছে, অজস্র তথ্য সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে, যা এক সাংঘাতিক বিভ্রান্তি তৈরি করেছে। কতটা স্থায়ী সেই বিভ্রান্তি তার প্রমাণ এই সেদিনের এক সভা, যেখানে অভয়ার বিচারের দাবিতে দ্রোহের আগুন জ্বালিয়ে রাখো বলে এক সমাবেশ চলছিল। চলতেই পারে, মানুষ যদি মনে করেন যে ওটা অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ চলতেই পারে। সেখানেই উপস্থিত এক মহিলা ফলাও করে এক সাংবাদিককে জানাচ্ছিলেন কিভাবে অভয়ার পেলভিক বোন, কলার বোন ভেঙে গণধর্ষণ করে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে ইনজেকশন করে সঞ্জয় রায়ের বীর্য নিয়ে ইনজেক্ট করে দেওয়া হয় মেয়েটির যৌন অঙ্গে। বলছিলেন একজন মহিলা, এবং যিনি বলছিলেন তিনি কোনোদিন নির্বাচনে দাঁড়াবেন না। এই মহিলার কোনো অসৎ উদ্দেশ্য নেই, এই মহিলা কারোর হয়ে কথা বলছেন না, একেবারে যা নিজে শুনেছেন জেনেছেন তার ভিত্তিতে নিজের বিশ্বাসের কথা বলছিলেন। এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিলেন। খুব ঠান্ডা মাথায় বললেন, মানে কোনো উত্তেজনা নেই। এই ট্রোলার বাহিনীর মধ্যে তিনি পড়েন না, অত্যন্ত ভদ্রলোক মানুষ। তিনি বললেন, আপনার অনুষ্ঠান শুনি, কেবল আমার 3টে প্রশ্নের জবাব যদি দেন তাহলে খুব ভালো লাগবে। এক, সিবিআই কেন বাকি সবাইকে ছেড়ে দিয়ে কেবল সঞ্জয় রায়ের বিরুদ্ধেই এই মামলা তদন্ত চালাচ্ছে? 2, সেদিন কলকাতা পুলিশ কেন অভয়ার মৃতদেহ তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের বাড়ির থেকে অনেক দূরে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিল? 3, সেদিন রাতে সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ আর.জি. করের গেস্ট হাউসে বসে একসঙ্গে মদ খেতে খেতে কোন আলোচনা করছিলেন? ব্যাস, 3টে প্রশ্নের জবাব দিয়ে দিন, আমার আর কিছু বলার থাকবে না। বিভ্রান্তি কোন লেভেলে গিয়ে থাকলে এরকম প্রশ্ন তৈরি হয়? মানে কেউ যদি প্রশ্নটাই করে এক মিথ্যের ভিত্তিতে, এক মিথ্যে তথ্যের ভিত্তিতে, তাহলে তাকে কোন জবাবটা আপনি দেবেন? মানে ওনার কাছে এই তথ্যটা আছেই যে সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ ওই দিন রাতে আর.জি. করের গেস্ট হাউসে বসে মদ খাচ্ছিলেন। উনি তা নিয়ে প্রশ্নটা করছেনই না, প্রশ্ন করছেন কোন আলোচনা হয়েছে। আপনি কি সেটা জানেন? উনি সেটাও জানেন। একজন সিভিক গার্ড আর.জি. করের অধ্যক্ষ গেস্ট হাউসে বসে মদ খেতে খেতে কোন আলোচনাটা চালাচ্ছিলেন সেইটা তিনি জানতে চাইছেন। আলোচনা যে হচ্ছিল সেটা নিয়ে ওনার কোনো সন্দেহই নেই।
যদিও তদন্তের ফলে জানা যাচ্ছে যে সেদিন সঞ্জয় রায় কোথায় কোথায় গিয়েছিল তার সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ বা সিবিআই এর কাছে আছে, দুজনের মোবাইল টাওয়ার লোকেশন আছে এবং তা আলাদা। এবং সব থেকে বড় ব্যাপার হলো, যদি ওনার কাছে এত বড় একটা তথ্যের প্রমাণও থেকে থাকে, ধরুন এরকমও তো হতে পারে যে সিবিআই লুকোনোর চেষ্টা করছে, কলকাতা পুলিশ লুকোনোর চেষ্টা করছে, ওনার কাছে যদি এটা থাকে তাহলে তিনি সিবিআই এর কাছে গেলেন না, অনুষ্ঠান শুনছেন এবং আমাকে প্রশ্ন করছেন যে আপনি বলুন তারা কি আলোচনা করছিল। আমি বললাম আপনার কাছে যদি এই হার্ড ফ্যাক্টটা থাকে তাহলে আমাকে দিন, যে কি আপনার কাছে তথ্য আছে, কি প্রমাণ আছে, আমি তার ভিত্তিতে আমার অনুষ্ঠান করে জানাবো যে, এবং জিজ্ঞেস করবো যে সিবিআই কেন জিজ্ঞেস করছে না, এখানে কি আলোচনা হয়েছিল। আর না হলে আপনি আমাকে যদি না বিশ্বাস করেন তাহলে সিবিআই এর কাছে যান, কলকাতা পুলিশের কাছে যান, কোনো এজেন্সিতে যান, কোনো খবরের কাগজে যান, কোনো মিডিয়ার কাছে যান, গিয়ে বলুন এই হচ্ছে গিয়ে আমার কাছে প্রমাণ, এবারে বলুন আপনারা কি আলোচনা হচ্ছিল। গতকাল পর্যন্ত সিপিআইএম এর মুখপাত্র গণশক্তি থেকে শুরু করে আবাপের প্রতিবেদনে জানা যাচ্ছে যে অভয়ার দেহ জোর করে পোড়ানো হয়, দ্বিতীয় পোস্টমর্টেমের দাবির পরেও পুলিশ জোর করে পুড়িয়ে দেয় তার দেহ। অথচ কি আশ্চর্য, অভয়ার বাবা সিবিআই কে দেওয়া জবানবন্দিতে এই কথা বলেননি। দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি করেছেন এমন কথা যেদিন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেদিন মুখ্যমন্ত্রীকেও বলেননি, মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে সংবাদ মাধ্যমকেও বলেননি, শুরুর 4 দিন পর্যন্ত তিনি এই কথা উচ্চারণও করেননি। কেন করেননি? সিবিআই তদন্তের ভার নিল 12 তারিখ, 12ই আগস্ট, সেদিনেও এই কথা তিনি বলেননি। আজ বলছেন কেন? কার কথা শুনে বলছেন? কার নির্দেশে বলছেন? একটা আন্দোলন শুরু হলো, পিলপিল করে ফুটেজ খোরের দল রাস্তায় নেমে পড়লেন। আমি সেই সব মানুষের কথা একবারও বলছি না যারা সত্যিই মনে করেছিলেন বা এখনো মনে করেন এর পেছনে সরকার, পুলিশ, তৃণমূল দল, আরজিকর অধ্যক্ষের হাত আছে, বা এটা মনে করেন যে এটা একটা গণধর্ষণের মামলা, অনেকে মিলে খুন দর্শন করেছিল ওই অভয়াকে। না, আমি তাদের কথা বলছি না, কারণ তাদের মাথায় একটা ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, একটা ধারণা তৈরি করে ঢুকিয়ে দেবার চেষ্টা হয়েছে। সেই তাদের যারা বিভিন্ন কারণেই এই সরকারকে, এই দলকে মানে তৃণমূল দলকে, সরকারি দলকে এক অপদার্থ সরকার বলে মনে করতেন, এক দুর্নীতিপরায়ণ দল বলে তারা মনে করেন, সেই তাদের সামনে একটা ম্যানুফ্যাকচার্ড কনসেন্টকে রাখা হলো, একটা তৈরি করা ধারণা তাদের সামনে রাখা হলো এবং তাদের বিরাট অংশই সেগুলোকে মেনে নিলেন। যতগুলো ষড়যন্ত্রের তত্ত্ব বাজারে এলো তার প্রত্যেকটা না হলেও অনেকগুলোকে তারা মানলেন। এবং আবার বলছি, এই বিরাট অংশ অসৎ নন, এরা ভোটে দাঁড়ান না, রাজনীতি করার জন্য এমনটা বিশ্বাস করছেন এমনও নয়। এনারা বিশ্বাস করছেন যেমন লক্ষ লক্ষ মানুষ রামের আঁতুর ঘরে বিশ্বাস করেন, টিকটিকি ডাকলে তা সত্যি বলে বিশ্বাস করেন, বিড়াল চলে গেলে গাড়ি থামাতে বলেন তা বিশ্বাস করেন, গুমনামি বাবার মতো একজন কাপুরুষ ভণ্ডকে নেতাজি বলে মনে করেন। তাদের এই মনে করানোর জন্য একটা বিরাট প্রোপাগান্ডা, এক বড়সড় প্রচার চলে, সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই প্রচার চলে, আর তার ভিত্তিতে মানুষ এই মিথ্যে তথ্য মাথার মধ্যে গেঁথে নেন। আর এর পেছনে থাকে কিছু পাকা মাথা, তাদের এক ডেফিনিট উদ্দেশ্য থাকে, এক নির্দিষ্ট লক্ষ্যে তাদের এই প্রচার চলতে থাকে। আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডে যতগুলো ফেক নিউজ এসেছে, আমাদের কাছে এসেছে, মানুষের এক বিরাট অংশ যেগুলোতে বিশ্বাস করেছেন তার 90% আসার সঙ্গে সঙ্গেই উবে যেত, বেলুনের মতো ফেটে যেত। মানে তার মিথ্যেটা সামনে চলে আসতো, যদিও ওই ডাক্তার নন্দ, ডাক্তার মাহাতো, ডাক্তার হালদারেরা তখনই সত্যি কথাটা মানুষকে জানিয়ে দিতেন। মানে দুদিক থেকে ব্যাপারটাকে করা হলো, একদম মিথ্যে ছাপলেন, মিথ্যে বললেন। তাদের কারো জমি আটকে আছে, রাজ্য সরকারের সম্মতি দিলেই সেই জলা জমির ক্যারেক্টারটা বদলে ফেলতে পারলেই তা হয়ে উঠবে 600 কোটি টাকার এক বিরাট ভান্ডার। একদল বললেন কারণ তাদের মালিক তৃণমূল বিরোধী প্রচার চায়, যে কোনো মূল্যে রাজ্য সরকারের বিরুদ্ধে খবর করতে চায়। আর এক দলের ইচ্ছে এই সুযোগে আবার সেই ফেলে আসা 34 বছরের মৌরুসি পাট্টা ফিরে পাওয়া। আবার শুনুন, কাল সন্ধে অমুকদা এলসি অফিসে আপনাকে ডেকেছে। এই যে সেই ডাক, সেই ফেলে আসা দিনগুলো তাদের পিছু ডাকছে।
কাজেই তারা মিথ্যেগুলো বলছেন, আর এই জুনিয়র ডাক্তারেরা সেগুলো মিথ্যে জেনেও চুপ করে বসে রইলেন, কারণ এক থ্রেট কালচার ছিল গত 34 বছরের সেই দিনগুলোতে। সেই জামানা যাবার পরে থ্রেট কালচার তো উবে যায়নি, উঠেও যায়নি, দুর্নীতি তো বন্ধ হয়নি। কাজেই সেই দায়িত্ব নিয়েছেন নতুন রেজিমের খানজা খাঁয়ের দল, এই সন্দীপ ঘোষ, এই সমস্ত লোকজন। এই জুনিয়র ডাক্তারদের নেতারা ভাবলেন এবারে আবার জামানা বদলালে তাদের হাতে এসে পড়বে সেই ব্যাটনটা। অতএব দ্রোহের আগুন জ্বালিয়ে রাখতে তারা মিথ্যেগুলো, চরম মিথ্যে যেন, চুপ করে বসে সেই মিথ্যের গাছের গোড়াতে আরো জল ঢালতে শুরু করলেন। আর এই সবটার শিকার অভয়ার ন্যায় বিচার, জাস্টিস ফর অভয়া। এখন এটাও তো বলতে পারেন, মানে খুব স্বাভাবিক প্রশ্ন, যে আপনি কি করছেন মশাই? আপনিও তো এক পক্ষের হয়েই কথা বলছেন। যারা এই কথা বলবেন তাদের বলি, শুরু থেকে শেষ পর্যন্ত এই ইস্যুতে আমার কথাগুলো আবার শুনে নিন। আমি পরিষ্কার বলেছি যে এক, এই জঘন্য ধর্ষণ বা খুনের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তার মানে আমি নিজেই একের বেশি অপরাধীর কথা উড়িয়ে দিইনি। দুই, কিন্তু আমার তথ্য বা পুলিশ সূত্র থেকে পাওয়া প্রমাণ যা আমার হাতে এসেছে তাতে মনে হয়েছে, এবং আপনাদের জানিয়েছে সেই সূত্রগুলো, এবং একজনই এই ধর্ষণ খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সেই সূত্রগুলো থেকে যা জেনেছি সেগুলো আপনাদেরকে জানিয়েছি। আমি আমার মতামত দিইনি। অর্থাৎ পুলিশ তদন্তে যা যা বেরিয়ে এসছে সেগুলোকে আমি বলেছি, এবং বলেছি যে পুলিশ তদন্তের এই জিনিসগুলো বেরিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে একজন প্রত্যক্ষভাবে জড়িত। আরো 10 জন যদি জড়িত থাকে তাদের প্রত্যেককে বার করা হোক, প্রত্যেককে শাস্তি দেওয়া হোক। এ নিয়ে আমার দ্বিমত থাকার কথাও নয়, দ্বিমত থাকবেও না। 3, আবার এটাও ঠিক যে আরজিকর কর্তৃপক্ষের চরম গাফিলতি না থাকলে এমনটা হওয়া সম্ভব হতো না। আর সেই গাফিলতির কারণ র্যাম্পার্ট দুর্নীতি, যার তদন্ত আর বিচার হওয়াটা খুব জরুরি। কিন্তু সেটা ধর্ষণ আর হত্যার তদন্ত নয়। ধর্ষণ আর হত্যার তদন্ত একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই প্রত্যক্ষ নয় কিন্তু পরোক্ষভাবে যারা দায়ী তাদের প্রত্যেককে চিহ্নিত করা। 4, আমি মনে করি এই ধর্ষণ হত্যার বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, নারী সুরক্ষার দাবিতে, লিঙ্গ সাম্যের অধিকারের দাবিতে, রাজ্যের বিভিন্ন দপ্তরে চরম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হওয়াটা স্বাভাবিক ছিল, যাকে ভ্রূণেই হত্যা করলেন বিকাশ ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি। আমি মনে করি এই তদন্তের দায়িত্ব কলকাতা পুলিশের হাতেই থাকলে রাজ্য সরকারের জবাবদিহি আরো বাড়ত, যা দায়িত্ব নিয়ে কমিয়েছেন বিকাশ ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি। 5, আমি মনে করি কলকাতা পুলিশ ধর্ষণ আর খুনের যে তদন্ত করেছেন তার বাইরে সিবিআই একটাও তথ্য প্রমাণ এনে হাজির করতে পারেনি, যা প্রমাণ করে কলকাতা পুলিশ তাকে কাজ করতে দেওয়া হলে তারা খুব ভালো কাজ করতে পারে। 6, আমি মনে করি এই ধর্ষণ হত্যা আর তার বিরুদ্ধে আন্দোলনের সব থেকে সুবিধাবাদী, সব থেকে ইনসেনসিটিভ, সব থেকে ইরেসপন্সিবল ভূমিকা নিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন আর তাদের নেতৃত্ব। 7, আমি মনে করি এই ঘটনায় সব থেকে নক্কারজনক ভূমিকা, নিন্দনীয় ভূমিকা নিয়েছে রাজ্যের মিডিয়া, সংবাদ মাধ্যম। এত মিথ্যে প্রচার এর আগে কোনো আন্দোলনের সময় আমি দেখিনি। 8, ফুটেজ খোর, প্রচার সর্বোচ্চ শিল্পী, বুদ্ধিজীবীদের যে অংশ মাঠে নেমেছিলেন এই মুহূর্তে তাদের হিরণময় নীরবতাই বলে দেয় যে তারা নিজেরাও খানিক লজ্জিত, ভীত, আর পাবলিক এনাদের বেশ খানিকটা চিনে ফেলেছেন। এর খারাপ দিকটা হলো এরপরে সামাজিক রাজনৈতিক আন্দোলনের সময়ে যে কোনো বুদ্ধিজীবীদের ভূমিকা কিন্তু একইভাবে সন্দেহের চোখে দেখবেন মানুষজন। এই মামলার রায় কাল, পরশু বা দিন 3-4-এর মধ্যে বের হবে, এবং মিলিয়ে নেবেন সমস্ত প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে ওই সঞ্জয় রায়কেই এই ঘটনার মূল প্রত্যক্ষ অভিযুক্ত হিসেবেই দোষী সাব্যস্ত করা হবে। হ্যাঁ, প্রত্যক্ষ অভিযুক্ত শাস্তি পাবে, আমি চাই, সবাই চান, কিন্তু আমি তার সঙ্গে আরো 2 দলের শাস্তি চাইব। আপনারাও আমার সঙ্গে সেই শাস্তি চাইবেন কিনা সেটা আমাকে লিখে জানান। আমরা এই নিয়ে অনুষ্ঠান করতে চাইছি। আমার জাস্টিসের চাহিদা আরেকটু লম্বা। 1, এই ঘটনাতে পরোক্ষ দোষী সন্দীপ ঘোষ এবং তার সাকরেদদের দৃষ্টান্তমূলক সাজিয়ে দেওয়া হোক।
ওই প্রত্যক্ষ যে ঘটনাটা ঘটিয়েছে তাকেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন অভয়ার জাস্টিস শেষ না হয়। উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, কিন্তু সেই জাস্টিসটা হচ্ছে গিয়ে যে প্রত্যক্ষ দোষ করেছে তার সাজা, যারা পরোক্ষভাবে এটার জন্য দায়ী তাদেরও সাজা। দুই, যারা মিথ্যে রটালেন, যারা সত্যি জেনেও চুপ করে বসে থাকলেন, তাদের চিহ্নিত করাটা, শাস্তি দেওয়াটা আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। কাজেই সেই ফেক নিউজের পান্ডাদের প্রত্যেককে চিহ্নিত করা হোক, প্রত্যেককে, পেছনে সামনে যারা যারা ছিলেন, যে যেখানে বসে নিজের রুটি সেঁকেছেন এই বিদ্রোহের আগুনে, দ্রোহের আগুনে, তাদের প্রত্যেককে সামনে এনে উলঙ্গ করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাদেরকেও। ভাবুন, কেবলমাত্র উই ওয়ান্ট জাস্টিস মানে এই ঘটনার প্রত্যক্ষ যে দোষী সঞ্জয় রায়ের শাস্তি হয়ে গেলেই এই ঘটনার কিনারা হবে না। এই ঘটনা হওয়ার জন্য যারা পরোক্ষভাবে দায়ী তাদেরকেও চিহ্নিত করা উচিত, এবং সবচেয়ে যেটা উচিত, এই গোটা আন্দোলন চলাকালীন যারা মিথ্যের পর মিথ্যে বলে গেলেন এবং যারা মিথ্যেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে গেলেন, সেই প্রত্যেককে মানুষের সামনে এসে দাঁড় করিয়ে আঙুল তুলে তাদের দিকে বলানো, এই এই লোকগুলো মিথ্যে কথা বলেছিল, সেটা ভীষণ জরুরি। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।